ক্লাস 11 এর স্টুডেন্টদের চাহিদার কথা মাথায় রেখে এবং প্রয়োজনীয়তাকে অনুভব করে পরপর বেসিক ভিডিওগুলো বানাতে বাধ্য হচ্ছি। ভেবেছিলাম এই জায়গাগুলো আর করবো না, তার কারণ প্রচুর ভিডিও বানাতে হয় বিভিন্ন ক্লাসের জন্য। তো এইগুলো আবার একটা আলাদা করে আমাকে পরিশ্রম করতে হয়। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ছেলে মেয়েদের যদি উপকারে লাগে তাহলে সেই ব্যাপারটা গ্রহণ করা যেতেই পারে। তো যাই হোক, আমি যতটুকু বলেছিলাম লেনদেন সম্বন্ধে, এরপরে আসি একটা নতুন টপিক যার নাম হচ্ছে অ্যাকাউন্ট। ACCOUNT, অ্যাকাউন্ট মানে হচ্ছে হিসাব খাত। এবার কথা হচ্ছে হিসাব খাত কাকে বলে। ব্যাপারটা হচ্ছে যে হিসাব খাত হচ্ছে মানে যে লেনদেনগুলো হয় সেই লেনদেনগুলো কোথাও তো একটা লিখে রাখতে হবে। তাহলে সেই লেনদেনগুলো কোনো একটা ব্যক্তি বা প্রতিষ্ঠানের লেনদেনগুলো লিখে রাখার সংক্ষিপ্ত বিবরণী হচ্ছে হিসাব খাত। এই হিসাব খাতকে আমরা দুভাগে ব্যাখ্যা করতে পারি। কি একটা হচ্ছে মানে দুভাবে ব্যাখ্যা করতে মানে দুভাবে মানে শ্রেণীবিভাগ করতে পারি। একটা হচ্ছে চিরাচরিত শ্রেণীবিভাগ আর একটা হচ্ছে আধুনিক শ্রেণীবিভাগ। এই ভিডিওতে আমরা চিরাচরিত শ্রেণীবিভাগের উপর গুরুত্ব দেব। তো চিরাচরিত অবস্থান অনুযায়ী কি বললাম, যে চিরাচরিত অবস্থান অনুযায়ী আমরা অ্যাকাউন্টকে সাধারণত দুভাগে ভাগ করতে পারি। কি কি? একটা হচ্ছে ব্যক্তিগত হিসাব খাত আর একটা হচ্ছে অব্যক্তিগত হিসাব খাত। ব্যক্তিগত হিসাব খাতকে আমরা আবার দুভাগে ভাগ করতে পারি, দেনাদারের হিসাব খাত আর হচ্ছে পাওনাদারের হিসাব খাত। হিসাব খাত তো কথা হচ্ছে কি যে এই ব্যক্তিগত হিসাব খাত বলতে বোঝায় যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান, তার সেটাই হচ্ছে ব্যক্তিগত হিসাব খাত। আর দেনাদার মানে হচ্ছে কি, দেনাদার বলতে আমরা বোঝাই যে আমরা যদি কাউকে কোনো ধারে জিনিসপত্র বিক্রি করি, মানে এই ধারে জিনিসপত্র বিক্রি করার ফলে কি হয়, দেনাদারের উৎপত্তি হয়। কিরকম? ধরা যাক বিধানকে ধারে কোনো জিনিস বিক্রি করলাম, বিধানকে ধারে কাপড় বিক্রি করলাম, আমি তো তার মানে তার কাছ থেকে টাকা পাই। তাহলে যার কাছ থেকে টাকা পাবো বলে মনে করছি সেটাই হচ্ছে দেনাদারের হিসাব খাত। তাহলে এক্সাম্পল কি হতে পারে? এক্সাম্পল হতে পারে বিধান অ্যাকাউন্ট। দ্বিতীয় হচ্ছে গিয়ে ধরা যাক আমি রামকে ধারে কিছু বিক্রি করলাম, তাহলে তার কাছ থেকে টাকা পাবো, রাম অ্যাকাউন্ট এক্সেট্রা। এবার কারোর কাছ থেকে যদি ধারে কিছু পারচেস করি তাহলে আমার তাকে টাকা দিতে হবে। ধরা যাক রহিমের কাছ থেকে ধারে কিছু কিনেছি, তাহলে রহিমের কাছে আমার ধার হয়ে গেল। তাহলে পাওনাদারের হিসাব খাত বলতে বোঝায় যে আমার কাছ থেকে টাকা পাবে, মানে রহিম অ্যাকাউন্ট, শ্যাম অ্যাকাউন্ট, এরকম বোঝায়। প্রতিষ্ঠানও হতে পারে, সে ব্যাপারটা পরে আসছি। এবারে আমরা যাব হচ্ছে অব্যক্তিগত হিসাব খাত। অব্যক্তিগত হিসাব খাত মানে অব্যক্তিগত হিসাব খাতকে আমরা দুভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সম্পত্তি সম্পর্কীয় আর একটা হচ্ছে নামিক হিসাব। সম্পত্তি সম্পর্কীয় হিসাব বলতে বোঝায় রিয়েল অ্যাকাউন্ট। তাহলে রিয়েল অ্যাকাউন্ট বলতে বোঝায় যেগুলো ব্যক্তি বা প্রতিষ্ঠান নয় অথচ চোখে দেখা যায়, সেটাই হচ্ছে সম্পত্তি সম্পর্কীয় হিসাব বা রিয়েল অ্যাকাউন্ট। এটাকে আবার দুভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে দৃশ্য আর একটা হচ্ছে অদৃশ্য। দৃশ্য বলতে কি রকম বোঝায়, যেমন ধর বিল্ডিং, বিল্ডিং অ্যাকাউন্ট, প্ল্যান্ট অ্যাকাউন্ট, এগুলো হচ্ছে আমার দৃশ্য সম্পত্তি। আর অদৃশ্য সম্পত্তি কোনগুলো? অদৃশ্য সম্পত্তিকে ইংরেজিতে বলা হয় হচ্ছে ইনট্যাঞ্জিবল ফিক্সড অ্যাসেটস,
অর্থাৎ যেটা চোখে দেখা যায় না সেটাকেই বলা হয় হচ্ছে অদৃশ্য সম্পত্তির হিসাব। তা অদৃশ্য সম্পত্তি যেগুলো চোখে দেখা যায় না মানে যেমন গুডউইল, গুডউইল চোখে দেখা যায় না। তা গুডউইল চোখে যায় মানে গুডউইল চোখে দেখা যায় না মানেটা কি? গুডউইল চোখে দেখা যায় না মানে গুডউইল মানে হচ্ছে সুনাম। আজকে একটা উদাহরণ নেওয়া যাক। ধর আজকে টাটা মানে টাটা একটা নতুন জামা কাপড় মানে ফ্যাশনের ওপর ওরা একটা নতুন ব্র্যান্ড নিয়ে এসছে, তার নাম হচ্ছে জুডিও। এবার জুডিওতে কি হয়, কম দামে জিনিসপত্র পাওয়া যায়। যেহেতু এই ব্র্যান্ডটার গায়ে টাটা নাম লেখা রয়েছে সেই জন্যে এই সমস্ত দোকানে মানুষ চোখ বুজে যায়। ইলেকট্রনিক্সের গুডসের দোকানে আগে ছিল তো রিলায়েন্স ডিজিটাল তো আগে ছিলই, এখন তৈরি হয়েছে ক্রোমা। ক্রোমা হচ্ছে টাটা, এরাও এই ইলেকট্রনিক্স গুডস বিক্রি করে, এটা টাটা। তাহলে এই সমস্ত দোকানে যেমন জিনিসপত্রের স্টক তেমনি দোকানে লোক হয়, প্রচুর লোক সেখানে কিনতে যায়। কেন? ওই ব্র্যান্ড। তার মানে এই যে রিলায়েন্স বা টাটার যে গুডউইল সেগুলো কি করছে, দোকানের জিনিসপত্র বিক্রি হতে সাহায্য করছে। তাহলে যেটা আগামী দিনে আমাকে রোজগার করতে সাহায্য করবে সেটা আমার কাছে সম্পত্তি। তাহলে অদৃশ্য সম্পত্তির উদাহরণ হলো কি না, এক্সাম্পল দিলাম গুডউইল অ্যাকাউন্ট। ঠিক আছে, এবারে আসবো নামিক হিসাব। নামিক হিসাব বলতে সেই হিসাবকে বোঝানো হয় যেটা যেটা ব্যক্তি বা প্রতিষ্ঠান নয়, আবার চোখেও দেখা যায় না। যেমন যে কোনো আয়, ব্যয়, লাভ, লোকসান, এগুলো হচ্ছে আমার নামিক হিসাব। এগুলো কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান নয়, অথচ চোখে দেখা যায় না। যেমন স্যালারি, স্যালারি মানে কি? মাইনে। মাইনের বিনিময়ে কি হয়? হয় টাকা আসে বা টাকা যায়। তাহলে সেটাই হবে হচ্ছে আমার নামিক হিসাব। হলো। এবার বর্তমানকালে এই ব্যক্তিগত হিসাবকে মানে বর্তমান হিসাব শাস্ত্রবিদরা আরো 3 ভাবে ব্যাখ্যা করেছেন। কি কি ভাব? একটা হচ্ছে ন্যাচারাল পার্সোনাল অ্যাকাউন্ট, 2 নাম্বার হচ্ছে আর্টিফিশিয়াল পার্সোনাল অ্যাকাউন্ট, আর 3 নাম্বার হচ্ছে রিপ্রেজেন্টেটিভ পার্সোনাল অ্যাকাউন্ট। এই 3 ভাগে ভাগ করেছেন। তো ন্যাচারাল পার্সোনাল অ্যাকাউন্ট বলতে বোঝায় যে রক্তে মাংস গড়া যারা মানুষ তারা হচ্ছে ন্যাচারাল পার্সোনাল অ্যাকাউন্ট, মানে রাম অ্যাকাউন্ট, শ্যাম অ্যাকাউন্ট, এরা হচ্ছে ন্যাচারাল পার্সোনাল অ্যাকাউন্ট। আর্টিফিশিয়াল মানে প্রতিষ্ঠান, অর্থাৎ তাদের কোনো প্রাণ নেই, যেমন বাটা শু কোম্পানি। আর রিপ্রেজেন্টেটিভ মানে হচ্ছে এই যে নমিনাল অ্যাকাউন্ট বললাম, নমিনাল অ্যাকাউন্টের আগে বা পরে, আগে হলে প্রেফিক্স, পরে হলে সাফিক্স। মানে ধর ওয়েজেস আছে, ওয়েজেসের আগে লিখলাম আউটস্ট্যান্ডিং। আউটস্ট্যান্ডিং কথার অর্থ হচ্ছে কি বকেয়া মজুরি, অর্থাৎ কারুর কাছ থেকে আমি মজুরি পাবো বা মজুরি দেবো, তার মানে সে আমার কাছে রিপ্রেজেন্টেটিভ হয়ে দাঁড়িয়ে পড়েছে যে আমাকে মজুরিটা দেয়া হোক। তাহলে সে কোন অ্যাকাউন্ট? পার্সোনাল অ্যাকাউন্ট, এই জন্য আউটস্ট্যান্ডিং হয়েছে হচ্ছে রিপ্রেজেন্টেটিভ পার্সোনাল অ্যাকাউন্ট। অথবা রেন্ট পেড ইন অ্যাডভান্স। এই যে পেড ইন অ্যাডভান্স মানে পরে, মানে কি হয়ে রয়েছে? সাফিক্সে রয়েছে। প্রেফিক্স মানে আগে, সাফিক্স মানে পরে। তো এইগুলো হচ্ছে আমার রিপ্রেজেন্টেটিভ পার্সোনাল অ্যাকাউন্ট। তাহলে এই হচ্ছে মোটামুটি ট্র্যাডিশনাল গতভাবে আমরা অ্যাকাউন্টকে ভাগ করতে পারি। তো এরপরে আমরা চেষ্টা করব যে আধুনিক পদ্ধতিতে কি করে অ্যাকাউন্টে ভাগ করতে পারি। আপাতত এই ভিডিওটা এইটুকুই।